ছোটবেলার ইতিহাস বইয়ে পড়া কোনো এক নিদর্শন যখন চোখের সামনে এসে পড়ে, তখন কি মনের গোপন কোণে জেগে ওঠে অজানা কোনো ঢেউ? তার উপর সেটি যদি হয় সম্রাট অশোকের তৈরি 2000 বছরের পুরনো মহাবোধি মন্দির। আর এই বোধগয়া বাড়ানোর সঙ্গে আরেকটু এগিয়ে গিয়ে যদি দেখে নেওয়া যায় নবাবী শহর লখনৌ, আর তার সঙ্গে যদি দেখা মেলে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম 400 বছরের পুরনো কিন্তু আজও বিস্ময়কর তাজমহল, আর এই 2000 বছরের ইতিহাসের মুখোমুখি হতে, তাহলে চলুন আমাদের সঙ্গে এবারের পুজোর ছুটিতে প্রায় 2500 কিলোমিটার লম্বা এক রোড ট্রিপে। আজ সকালে আমরা 5:10 নাগাদ আমাদের কল্যাণী বাড়ি থেকে বেরিয়েছিলাম। কল্যাণী থেকে বেরিয়ে এসে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরার জন্য আমরা দিল্লি রোডের সুগন্ধা মোড় থেকে ধনিয়াখালি যাওয়ার রাস্তা ধরলাম। দিনের আলো তখন সবে ফুটতে শুরু করেছে। প্রায় ঘন্টা তিনেক গাড়ি চালানোর পর আমরা দিনের প্রথম বিরতি নিলাম বুদবুদের কাছে একটি পেট্রোল পাম্পে। খাওয়া দাওয়া শেষ করার পর সকাল 9টা নাগাদ সেখান থেকে আমরা আবার যাত্রা শুরু করলাম। গাড়ির স্টিয়ারিং হুইল তখন আমার গিন্নির হাতে। আজ দুপুরের খাবারের জন্য আমাদের বিরতি নেওয়ার পরিকল্পনা ছিল তোপচাচির বিখ্যাত শানে পাঞ্জাব ধাবায়। তবে ধাবাটি ছিল রাস্তার উল্টো দিকে, আর ঠিক সেখানেই ভুল করে আমরা সার্ভিস রোড না ধরে ওভারপাসের উপর দিয়ে বেরিয়ে গেলাম। তবে শেষ পর্যন্ত বাঁদিকের সার্ভিস রোড দিয়ে উল্টো দিকে এসে আমরা আবার শানে পাঞ্জাব ধাবায় গিয়ে পৌঁছালাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর বেলা 1:45 নাগাদ আমরা আবার যাত্রা শুরু করলাম। সকাল থেকে রাস্তার অবস্থা ভালোই ছিল, তবে ঝাড়খণ্ডের বরহি শহর পার করার পর থেকে রাস্তার অবস্থা মাঝে মধ্যেই খারাপ হতে শুরু করল। বিরতি আমরা নিয়েছিলাম তোপচাচিতে শানে পাঞ্জাব ধাবা, এবং সেটা সত্যি খুব ভালো ধাবা। তো ওখানে আমরা লাঞ্চ করেছিলাম। ওখান থেকে লাঞ্চ করে বেরিয়েছি 12:40 নাগাদ। তারপরে আমরা দাঁড়াইনি, ননস্টপ চলে এলাম। আমরা বোধগয়া আমাদের হোটেলে চেক ইন করে ফেলেছি। এই হোটেলটির নাম দ্য রয়্যাল রেসিডেন্সি। এমনিতে ভালো, বেশ বাইরেটাও বেশ ভালো, অ্যাম্বিয়েন্টও বেশ সুন্দর, একটু ট্র্যাডিশনাল স্টাইলের, কিন্তু বেশ ভালো। এরপর হোটেলের বাইরে থেকে একটি টোটোয় চড়ে মহাবোধি মন্দির দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তবে আমাদের টোটো চালকের প্রস্তাব মতো মহাবোধি মন্দির দেখতে যাওয়ার আগে আমরা বোধগয়ার অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে শুরু করলাম। ইতিহাস বলে যে বোধগয়ার এক অশ্বত্থ গাছের তলায় গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করেছিলেন, যা পরবর্তীকালে মহাবোধি বৃক্ষ নামে পরিচিত হয়। কলিঙ্গ যুদ্ধের পর মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই মহাবোধি বৃক্ষের পাশে এই মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীকালে অন্যান্য মৌর্য সম্রাটেরা এই মন্দিরের আরও পরিবর্ধন করেন। ছোটবেলার ইতিহাস বইয়ে পড়া প্রায় 2000 বছরের পুরনো ইতিহাসের এই নিদর্শনের সামনে দাঁড়িয়ে আমার মনে তখন জেগে উঠেছে এক অনাবিল বিস্ময়ের ঢেউ। আমরা এখন বোধগয়া থেকে 6:15 নাগাদ বেরিয়ে আমরা এখন লখনৌর দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখি সন্ধ্যের মধ্যে লখনৌ পৌঁছে যাওয়ার টার্গেট রয়েছে। এখন আমরা জিটি রোড থেকে
প্রায় 12-13 কিলোমিটার দূরে রয়েছে। এটা গয়া জিটি রোড 4 লেন রাস্তা, ভালো রাস্তা। আজকে আমাদের গন্তব্য লখনৌ, আর যাওয়ার সময় আমাদের পথে পড়বে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যা বর্তমানে উত্তর ভারতের দীর্ঘতম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে। তবে কলকাতা থেকে দিল্লি অভিমুখী গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পৌঁছানোর ব্যাপারটি বেশ জটিল। এখানে একাধিক বিকল্প রাস্তা রয়েছে, তবে কোনো রাস্তাই খুব একটা সুবিধের নয়। শেষ পর্যন্ত ঠিক করলাম যে বিহারের দুর্গন্তি শহরে জিটি রোড ছেড়ে জামানিয়া ও গাজীপুর হয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পৌঁছাবো। তবে জিটি রোড ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে একটি পেট্রোল পাম্পের সঙ্গে সংযুক্ত ধাবায় ব্রেকফাস্ট করার জন্য আমাদের গাড়ি দাঁড় করালাম। তারপর সেখান থেকে সকাল 10টা নাগাদ আমরা আবার যাত্রা শুরু করলাম। বিহারের দুর্গন্তি শহরে জিটি রোড থেকে বেরিয়ে এসে আমরা সার্ভিস রোড ধরলাম। সেখানে অত্যন্ত সরু একটি আন্ডারপাসের তলা দিয়ে পার হতেই একটি দুর্গাপুজোর প্যান্ডেলের মুখোমুখি হলাম। সেখানে রাস্তার দুধারে মেলা বসেছে। সেই মেলার মাঝখানে গাড়ি নিয়ে তখন আমাদের নাজেহাল অবস্থা। তারপর কোনো ক্রমে দুর্গান্তি শহর পার করে জামানিয়া যাওয়ার রাস্তায় উঠলাম। এই রাস্তাটি কিছুটা সরু হলেও রাস্তার অবস্থা ছিল ভালোই। রাস্তার দুপাশে রয়েছে সবুজ মাঠ। আরও কিছুটা পথ যাওয়ার পর আমরা উত্তরপ্রদেশের রাজ্য সীমানায় গিয়ে পৌঁছালাম। উত্তরপ্রদেশে ঢোকার পর থেকেই রাস্তার অবস্থা কিন্তু খারাপ হতে শুরু করলো। তারপর রাস্তার ওপর ছিল বেশ উঁচু উঁচু স্পিড ব্রেকার। এর ফলে দুর্গান্তি থেকে গাজীপুর পর্যন্ত প্রায় 50 কিলোমিটার পথ পার হতে আমাদের সময় লাগলো প্রায় 1.25 ঘন্টা। কথায় বলে, কষ্ট করলে কেষ্ট মেলে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠতে গিয়ে আমাদের অবস্থা প্রায় সেরকমই। শেষ পর্যন্ত বেলা 1:15 নাগাদ আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। লখনৌ শহর তখনও প্রায় 300 কিলোমিটার দূরে। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। অ্যাবসলিউটলি ফাঁকা রাস্তা, মানে কেউ নেই, একটা গাড়ি নেই, শুধু আমাদের গাড়িটা যাচ্ছে। ঘটনাচক্রে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে খাওয়া দাওয়া করার খুব একটা বেশি জায়গা নেই। কিছুটা পথ যাওয়ার পর সেই এক্সপ্রেসওয়ের ধারে প্রথম যে রিফ্রেশমেন্ট কাউন্টারটি দেখতে পেলাম, সেখানে হালকা কিছু খাওয়ার জন্য দাঁড়ালাম। একটা রেস্ট শপে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। আজকে রাতে আমাদের গন্তব্য লখনৌ। আর এখন বিহাইন্ড দ্য হুইল ইজ নাদিরা। পেছনে আছে রিয়া। রিয়া দেখছি কিউরিয়াসলি আমাকে ড্রাইভ করছে। শেষ পর্যন্ত যখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের লখনৌ প্রান্ত দিয়ে আমরা বেরোতে শুরু করলাম, তখন দিনের আলোর নিভু নিভু অবস্থা। আমরা হোটেলে চেক ইন করেই বেরোলাম লখনৌর বিখ্যাত মুঘালি দস্তরখান রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য। সেখানে আমাদের মেনুর মধ্যে ছিল রুমালি রুটি আর স্বনামধন্য গলৌটি কাবাব। লখনৌতে আমাদের পরের দিন শুরু হলো গরম গরম ছোলে ভাটুরে দিয়ে ব্রেকফাস্ট করে। সেখানে আমাদের একজন টোটো চালকের সঙ্গে কথা হলো, যিনি আমাদের সারাদিন ধরে লখনৌ ঘুরিয়ে দেখাবেন। টোটো চালক আমাদের প্রথমে যে স্থানে নিয়ে গেলেন তার নাম ছাতার মঞ্জিল। অবধের নবাব গাজী উদ্দিন হায়দার এই ছাতার মঞ্জিল তৈরি করা শুরু করেন 1820 খ্রিস্টাব্দ নাগাদ। ছাতার মঞ্জিল দেখার পর আমরা গেলাম অবধের নবাব সাদাত আলীর মাজারে। এই মাজারটিও তৈরি করেছিলেন নবাব গাজী উদ্দিন হায়দার।
যিনি ছিলেন নবাব সাদাত আলীর পুত্র। এই কথা অনস্বীকার্য যে লখনৌর অলিতে গলিতে ছড়িয়ে আছে ইতিহাসের বহু নিদর্শন। এরপর টোটো চালক আমাদের নিয়ে গেলেন লখনৌর বিখ্যাত এক চিকনের কাপড়ের দোকানে। अरे इसका बता रहे एक इसका ये देखिए ये कलर है जी। चंदेरी अब मैं वैरायटी दिखा दूँ फिर आप बताइएगा कितनी कुर्ती। अब एक चंदेरी लॉन्ग बताइए। আমার গিন্নি ও মেয়ের চিকনের কাপড় কেনাকাটা শেষ হওয়ার পর আমার মানি ব্যাগ তখন বেশ হালকা মনে হতে লাগলো। এরপর সেখান থেকে আমরা গেলাম লখনৌর বিখ্যাত ব্রিটিশ রেসিডেন্সি দেখার জন্য। সেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ব্রিটিশ রেসিডেন্সি কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়লাম। তাহলে আমরা এখন লখনৌর রেসিডেন্সি এর মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এটা বেশ বড় কম্পাউন্ড আর অত্যন্ত সাজানো গুছানো, বেশ সুন্দর। ওয়েদারও ভালো, রোদ রয়েছে, তবে খুব বেশি গরমও নেই। সব মিলিয়ে এখনও পর্যন্ত লখনৌ তো সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। কিছু শপিংও হয়ে গেছে আর আমরা এখন হিস্টোরিক প্লেসগুলো ঘুরে বেড়াচ্ছি। তবে আমরা এখনও বড় গামবাড়া আর ভুলভুলাইয়া যাই। ব্রিটিশ রেসিডেন্সি দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আরেকটি বিখ্যাত দর্শনীয় স্থান বড় ইমামবাড়া দেখার জন্য। অবধের নবাব আসাফুদ্দৌলা 1784 খ্রিস্টাব্দে এই বড় ইমামবাড়াটি তৈরি করেন। আর এই ইমামবাড়া চত্বরের মধ্যে রয়েছে দুটি আকর্ষণীয় স্থান, যাদের মধ্যে একটি হলো ভুলভুলাইয়া আর অন্যটি হলো বাউলি। সারাদিন ঘোরাঘুরির পর দিনের শেষে আমরা লখনৌর আরেকটি বিখ্যাত রেস্টুরেন্ট টুন্ডে কাবাবিতে বিরিয়ানি খেতে গেলাম। আজ সকালে লখনৌ থেকে বেরিয়ে আগ্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা 6-7টায় আমাদের হোটেল থেকে চেক আউট করেছি। লখনৌ শহরের সকালবেলা ট্রাফিকের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের দিকে। তবে দুদিন আগে সন্ধ্যাবেলায় লখনৌ শহরে ঢোকার সময় যে বেলাগাম ট্রাফিক ছিল তার সঙ্গে এই সকালবেলা ট্রাফিকের কোনো তুলনাই হয় না। কিছুক্ষণ পরে আমরা একটি সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে লেখা ছিল দেশ কে সবসে লম্বা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে পর আপকা স্বাগত है। তবে বর্তমানে এই এক্সপ্রেসওয়েটি আর দেশের সবথেকে লম্বা এক্সপ্রেসওয়ে নয়। এমনকি এই রাজ্যের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বর্তমানে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের থেকেও বেশি লম্বা। आगे लेके जाऊं? এখন বাজে 7:45-46। একটু আগে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। দেখা যাক, রাস্তা তো খুব সুন্দর, আগেরটাও ভালো ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে।
এরপর সকাল 9:30 নাগাদ আমরা ব্রেকফাস্ট করার জন্য আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের পাশে থাকা একটি ফুড কোর্টে আমাদের গাড়ি দাঁড় করালাম। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে সময়ের অনেক আগেই আমরা আগ্রা গিয়ে পৌঁছালাম। তখনও আমাদের হোটেলে চেকিং করার সময় হয়ে ওঠেনি। তাই আমাদের গাড়িটি হোটেলের পার্কিং লটে রেখে আমরা বেরিয়ে গেলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য, যাতে ফিরে এসে হোটেলে চেক ইন করেই আমরা বেরিয়ে যেতে পারি তাজমহল দেখতে যাওয়ার জন্য। হোটেলে চেকিং করেই আমরা বেরিয়ে পড়লাম তাজমহল দেখার উদ্দেশ্যে। সেখানে প্রবেশ করার জন্য টিকিট আমরা আগেই অনলাইনে কেটে রেখেছি। খানিকটা এয়ারপোর্টের মতো সুরক্ষা ব্যবস্থা পার করে আমরা তাজমহল চত্বরে প্রবেশ করলাম। আমার এক মাস্টারমশাই একবার বলেছিলেন যে পৃথিবীতে দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক যারা নিজের চোখে তাজমহল দেখেছে, আর অন্য ধরনের লোক যারা কখনো তাজমহল দেখেনি। নিজের চোখে প্রথমবার তাজমহল দেখার পর আমার সেই মাস্টারমশাইয়ের কথার মর্মার্থ অনুভব করতে পারলাম। প্রথমবার তাজমহল দেখার অনুভূতি মুখের ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন। সবার মতো আমরাও তাজমহলের সামনে অনেক ছবি তুললাম। কিছুক্ষণ পরে আমরা হাঁটতে হাঁটতে তাজমহলের পেছনের দিকে যমুনা নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। তাজমহল চত্বরে ঘুরতে ঘুরতে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার দিকে। পরন্ত বিকেলের আলো তখন তাজমহলের গায়ে ঠিকরে পড়ছিল, আর তার ফলে তাজমহলের শ্বেত পাথরের রং যেন বদলে যাচ্ছিল। দিনের প্রথম আলোয় তাজমহল দেখার লোভে পরদিন ভোরবেলা আমরা দ্বিতীয়বারের মতো টিকিট কেটে আবার তাজমহল চত্বরে প্রবেশ করলাম। তাজমহল দেখে বেরিয়ে আসার পর আমরা আগ্রা ফোর্ট দেখতে গেলাম। সেখানে কাউন্টারে টিকিট কেটে আমরা আগ্রা দুর্গের ভেতরে প্রবেশ করলাম। ইতিহাস বলে আগ্রা ফোর্ট ভারতের একমাত্র দুর্গ যেখানে বাবর থেকে শুরু করে প্রথম দিকের সমস্ত মুঘল সম্রাটগণ কোনো না কোনো সময় বসবাস করেছে। সেখানে একজন গাইডের সঙ্গে মুঘল সম্রাটদের থাকার জায়গাগুলো দেখতে শুরু করলাম। ইতিহাস বইয়ে পড়া মুঘল সম্রাট জাহাঙ্গীরের চেইন অফ জাস্টিস চোখের সামনে দেখে রিহার মুখে তখন একরাশ অনাবিল আনন্দ। আমরা
আমরা দেখলাম যেখানে মুঘল সম্রাট শাহজাহান গৃহবন্দী অবস্থায় তার শেষ জীবন কাটিয়েছিলেন যমুনা নদীর ওপারে নিজের তৈরি তাজমহল দেখে। আগ্রায় দুরাত্রি কাটিয়ে পরদিন ভোরবেলা আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তবে আজ রাত্রে আমাদের গন্তব্য বেনারস শহরের অদূরে অবস্থিত আরেক ঐতিহাসিক স্থান সারনাথ। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। আমরা সকাল 6:15 নাগাদ আগ্রা থেকে বেরিয়েছিলাম। এখন বাজে 11:54। এখন না গাড়ি চালাচ্ছি। আজকে আমরা রাত্রেবেলা সারনাথ, বারাণসীর সারনাথে থাকবো। আর এই সারনাথেই রয়েছে স্বাধীন ভারতের জাতীয় প্রতীক সম্রাট অশোকের তৈরি মূল অশোক স্তম্ভ, যা লায়ন ক্যাপিটাল নামেও পরিচিত। তারপর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা সুলতানপুর হয়ে সারনাথে গিয়ে পৌঁছালাম। বিকেলে সারনাথের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়াম দেখার পর আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। পরদিন ভোরবেলা আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বারাণসী শহর পার করে নমঘাটের পাশ দিয়ে গঙ্গা নদীর উপর দিয়ে আমরা তখন জিটি রোডের দিকে এগিয়ে চলেছি। গুগল ম্যাপ জানান দিচ্ছে যে আমাদের বাড়ি তখনও প্রায় 700 কিলোমিটার দূরে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।